understanding scientific concepts in English is rather easy than understanding in Bangla. মেডিকো ট্রান্সলেটেড বুকটাতে মানে এত সুন্দর করে ইংলিশ সেন্টেন্স গুলো গুছানো যে আমার পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হতো। ইংলিশ ট্রান্সলেটেড বুকটা এত সুন্দর পাওয়ার কারণে আমার অ্যাডমিশন জার্নিটা অনেক ইজি হয়ে গিয়েছে। তো মেডিকোর যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা সেটা বুঝতে পেরেছিলাম যে অনেক ইউনিক হয়। Assalamu alaikum. Hello and welcome everyone to the regular hosted live program of Medico, the stories of successful people along the path of dream, the Tale of Dream Catchers, Season 7, Episode 28. I'm Aisha Fahmid Ahmed, currently studying at Sir Solimullah Medical College and serving as a chemistry instructor in Medico, will be hosting today's program. Like in every other episodes, we have welcomed a brilliant mind today. Today we have our special guest, Shapna Mondol, National Merit Position 625, Shohid Soradi Medical College, ex-Ideal School and College. So let us welcome on screen Shapna Mondol. Hello Shapna, how is life? দিনকাল কেমন করে কাটাচ্ছ এখন? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ। এই তো অ্যাডমিশন টেস্টের পরে একটা ফ্রি টাইম পেয়ে এখন খুব ভালো লাগছে। একটু প্রেশার ফ্রি দিন কাটাতে পারছি। আচ্ছা, so my first question is, out of so many profession, তোমার কেন মনে হলো যে আমি ডক্টরই হব, বা এই যে দ্য ড্রিম অফ দিস হোয়াইট অ্যাপ্রন, এটার আসলে ব্যাক স্টোরিটা কি? এটা কি একদম ছোট থেকেই ছিল, নাকি সামথিং অর সামওয়ান ইন্সপায়ার্ড ইউ টু বি আ ডক্টর? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই যদি একটা প্রফেশন চুজ করতে বলতো তাহলে আমি ডক্টর, মেডিকেল লাইনের প্রফেশনটাই চুজ করতাম। কারণ আহ, মানুষের সেবা করা এটা সবসময় আমার কাছে মনে হতো একটা বড় অপরচুনিটি। আর এই এই পেশার অনেক মানে অনেক গ্লোরিয়াস একটা প্রফেশন, অনেক ডিগনিফাইড, অনেক রেসপেক্টফুল। এর জন্য এটার প্রতি আমার সবসময় একটা আকর্ষণ কাজ করতো। আর তাছাড়াও ক্লাস 9 থেকে আমার স্পেসিফিক্যালি সব সাবজেক্টের মধ্যে বায়োলজিটাকে অনেক অনেক আকর্ষণীয় মনে হতো। বায়োলজি আমি ইনডেপথ পড়ার চেষ্টা করতাম সবসময়। এর জন্য আমার মনে হতো যে ফিউচারে আমি একজন ডক্টরই হতে চাই। আচ্ছা স্বপ্না, এখন একটু আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিগার্ডিং স্পেশালি দ্য ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, দেয়ার আর লট অফ মিসকনসেপশন। এখন মানুষ অনেকে মনে করে যে ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন অনেক ভুল থাকে, বা এখানে আমার প্রিপারেশন নেওয়ার অ্যাকচুয়ালি অনেক কি বলবো মানে খুব গাইডেড বইগুলো নেই, এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা, যে আমাকেও বলা হয়েছিল ডোন্ট টেক দ্য এক্সাম ইন ইংলিশ, বিকজ ইংলিশের কোয়েশ্চেনের মধ্যে অনেক ঝামেলা থাকে, বা প্রিপারেশন নেওয়ার সময়ও ইংলিশের মধ্যে কোনো ideal textbook নেই আমাদের ন্যাশনাল কারিকুলামে। সো অ্যাজ ইউ হ্যাভ টেকেন দ্য এক্সাম ইন ইংলিশ, তুমি কি বলতে চাও যে ইট ইজ রিয়েলি মানে কি ইম্পসিবল ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ভার্সন টু ক্র্যাক দ্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট? I would say no, it's rather more easy because understanding scientific concepts in English is rather easy than understanding in Bangla. সো আমি যখন মানে কলেজ ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকেই তো ইচ্ছা ছিল যে আমি মেডিসিন লাইনটাই চুজ করব, ডক্টর হওয়ার জন্য আমি প্রিপারেশন নিব। সো তখনই আমাকে আর কি বলা হতো যে বাংলা ভার্সনে সুইচ করাটা বেটার, কারণ ইংলিশে পরীক্ষা দিয়ে কখনোই কেউ অত একটা ভালো করতে পারে না। অনেক রিউমার্স শুনতাম, অনেক ভয়ও লেগেছিল যে আমি কি তাহলে সুইচ করব আহ, বাংলা মিডিয়ামে। আর যদি আমি কলেজটাও ইংলিশ ভার্সন হিসেবে পার করি কিন্তু অ্যাডমিশন টেস্ট থেকে আমি বাংলায় হঠাৎ করে সুইচ করব, এটা আসলে অনেক মনে হতো। কিন্তু আমি তখন একটু রিসার্চ করার চেষ্টা করলাম যে মানে আসলেই কি এরকম নাকি কাহিনীটা অন্য কিছু, যে ইংলিশ ভার্সন থেকেও চান্স পাওয়া যায়। তখন আমি কিছু সিনিয়র কে দেখলাম যে তারা ইংলিশে পরীক্ষা দিয়েই অনেক ভালো ভালো মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তখন একটা মানে একটা কনফিডেন্স আসতো।
তো আমি এরপরে হচ্ছে যে আহ, বাংলায় সুইচ করি নাই। আমি মেডিকোর যে ইংলিশ ভার্সনের ট্রান্সলেটেড বুক সেটা পড়তাম। আর ইংলিশ ভার্সন ট্রান্সলেটেড বুকটা আমার অনেক উপকার দিয়েছে। মানে অন্যান্য ট্রান্সলেটেড বুকগুলো আসলে কি যে ইংলিশটা অনেক ভুল থাকে, আর পড়তে গেলে খুবই বিরক্ত লাগে যে এত ভুল কেন ইংলিশ ট্রান্সলেশনে। কিন্তু মেডিকোর ট্রান্সলেটেড বুকটাতে মানে এত সুন্দর করে ইংলিশ সেন্টেন্স গুলো গুছানো যে আমার পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হতো যে আহ, বইটা ইংলিশ ট্রান্সলেটেড বুকটা পড়তে। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ যে ইংলিশ ট্রান্সলেটেড বুকটা এত সুন্দর পাওয়ার কারণে আমার অ্যাডমিশন জার্নিটা অনেক ইজি হয়ে গিয়েছে। এর কারণে আমি হচ্ছে একজন বাংলা ভার্সনের স্টুডেন্ট যেরকম মূল বইতে ফোকাস করতে পারছে, গাইড বইয়ের দিকে যাওয়ার আগে মূল বইটা ভালো করে পড়ছে, আমিও সেরকম মূল বইটাই পড়তে পারছি। এটা আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ। আচ্ছা স্বপ্না, অ্যাজ ইউ ওয়ার টেলিং অ্যাবাউট মেডিকো, আমি একটু ডিটেইলে জানতে চাই, যেহেতু তুমি মেডিকোর সাথে ছিল থ্রু দ্য জার্নি অফ ইয়োর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো টেল আস অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স, যে তোমার সাথে মেডিকোর পরিচয় কিভাবে, বা তোমার স্পেসিফিক্যালি মেডিকোর কোন সার্ভিস বলো বা কোন কার্যক্রম তোমার সবচেয়ে ভালো লাগতো। আসলে মেডিকোর সাথে আমার পথ চলা অনেক আগেই, কারণ আমি হচ্ছে যে 24 ব্যাচের, এইচএসসি 24 ব্যাচের যে বায়োম্যানিয়া এক্সামটা হয়েছিল, আমি তখন ছোট ছিলাম কিন্তু তাও আমি ওই এক্সামে পার্টিসিপেট করেছিলাম। আর ইনফ্যাক্ট আমি 298তম হয়েছিলাম বড়দের সাথে কম্পিটিশন করে। তো ওইখান থেকে আমার মেডিকোর সাথে পথ চলা শুরু বলা যায়। তারপরে আমি কলেজে যখন উঠি তখন যে আমি কলেজ বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল, সেটাতে আমি নিজের কলেজে ফার্স্ট হয়েছিলাম। তারপরে বায়ো স্টার যে এক্সামটা হয়েছিল সেখানে আমি 120তম হয়েছিলাম। তো এরকম নানা কম্পিটিশনে আমি আসলে মেডিকোর যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা সেটা বুঝতে পেরেছিলাম যে অনেক ইউনিক হয়, আর বইগুলো আসলেই অনেক ডিপলি পড়তে হবে যদি ভালো করতে হয়। তো এর জন্য আমি মেডিকোকে চুজ করেছি। আহ, আর পরীক্ষাও দিতাম, আর বুঝতে পারতাম যে এই পরীক্ষায় ভালো করতে পারলে ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে আমার পরীক্ষাটা ভালোই হবে। এই আচ্ছা স্বপ্না, আমি একটু জিজ্ঞেস করতে চাই, অ্যাজ তুমি বলছিলে অ্যাডমিশন টেস্টের জার্নির কথা, আমি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই যে অ্যাডমিশন টেস্টের অবশ্যই ইউ ফেসড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এবং উই ডোন্ট হ্যাভ এনি প্রপার ট্রান্সলেটেড বুক। ইন কেস অফ বায়োলজি, আজমল স্যার বা আবুল হাসান স্যার, আমাদের কোনো ট্রান্সলেটেড বুক ছিল না ন্যাশনাল কারিকুলামে। সো তারপরে এই যে একটা ম্যানেজ করার ব্যাপার, এবং বায়োলজির ক্ষেত্রে আমি একটু ডিটেইলে জিজ্ঞেস করতে চাই, যেহেতু মাল্টিপল রাইটারের বই থেকে কোয়েশ্চেন আসার একটা টেন্ডেন্সি উই হ্যাভ সিন ইন দ্য প্রিভিয়াস ইয়ার অলসো। সো ইন কেস অফ বায়োলজি তুমি তোমার ওভারঅল প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে? বায়োলজি আমি হচ্ছে মেডিকোর যে ট্রান্সলেটেড বুক সেটা পড়তাম। আর সেখান থেকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়ার চেষ্টা করতাম, কোনো ইনফরমেশনই যেন বাদ না থাকে। কারণ মেইন বুক তো আজমল স্যার হাসান স্যারের বই, সেটা যেন আমার ভালো করে নখদর্পণে থাকে এটাই আমি এনশিওর করার চেষ্টা করতাম। আর বাকি রাইটারের বই আমি আহ, পড়ি নাই, কারণ মেডিকো যে কম্পেনিয়ন বুক, তারপর ওখানে সবকিছু এত গুছানো থাকতো, অনুশীলনের প্রশ্নগুলাও থাকতো, এক্সারসাইজে যে কোয়েশ্চেন সেগুলো আমি ওখান থেকে সলভ করে ফেলতাম। এর জন্য আমি এক্সট্রা রাইটারের বই সেভাবে পড়ে আর কি টাইম ওয়েস্ট করি নাই, আমি ট্রান্সলেটেড বুকটাই পড়তাম। আচ্ছা, আমি একটু ডিটেইলে আবারও জিজ্ঞেস করতে চাই, আই হ্যাভ নোন অ্যাবাউট দ্য বায়োলজি প্রিপারেশন, আমি একটু একটু ইংলিশ জিকে নিয়ে জিজ্ঞেস করতে চাই। অ্যাজ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমাদের মোটামুটি গ্রামারটা ভালো থাকে ওভারঅল একটা, বা আমরা যারা পড়ে আসি আমাদের স্কুল কলেজে গ্রামার পার্টটা পড়াই হয়, বাট দ্য পার্ট ওই যে মুখস্থ করার যে বিষয়গুলো, ভোকাবুলারি বলো, তারপরে ইডিয়মস বলো, ফ্রেজেস, এগুলো একদম নতুন টপিক আমাদের জন্য। তারপরে ইন কেস অফ জিকে ন্যাশনাল অ্যাফেয়ারও আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারও আছে, এবং ভাস্ট সিলেবাস। সো ইন কেস অফ ইংলিশ জিকে তুমি তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কিভাবে নিয়েছিলে? আমি ইংলিশ জিকে আমি প্রেফার করব জুনিয়রদের ক্ষেত্রে তারা যেন প্রিপারেশনটা একটু আগে থেকে শুরু করে, কারণ এই এই ইংলিশ জিকেটা আমাদের ইয়াতে থাকে না, কলেজে কোনো সাবজেক্ট না। এটা আমাদের এই স্পেসিফিক এক্সামের জন্যই আর কি
থাকে। সো আই উইল প্রিফার দ্যাট ইউ স্টার্ট ইট ফ্রম a bit earlier ইংলিশ জিকে প্রিপারেশনটা। মেইনলি আমি কোয়েশ্চেন ব্যাংকটাই করেছিলাম, যে বিগত বছরে বিসিএস তারপর অন্যান্য ইউনিভার্সিটিতে যেই জিকে কোয়েশ্চেনটা এসেছে, তারপর ইংলিশ কোয়েশ্চেনটা এসেছে, সেগুলোই ভালো করে প্র্যাকটিস করেছিলাম একবার দুইবার। আহ, যে কারণে আমার কোয়েশ্চেন যদি কমন আসে তাইলে আমি সেটা পারবো, এভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। আর রুলস তো ক্লাসে পড়ানো হতো, সেটা আমি ভালো করে করতাম। আর আর বাকি আমি প্রিভিয়াস নলেজ থেকে আর এইভাবে আর কি পরীক্ষাটা দিয়েছিলাম, যে ইংলিশটাতে যেন আমার একটা ভালো মার্জিন উঠে। কারণ এটা আসলেই খুবই আউট অফ দ্য স্কোপ থাকে, যে কোথা থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে, এটা তো কোনো স্পেসিফিক বই নাই, কিছু নাই জি জেনারেল নলেজেরও। সো ক্লাসে যেটা পড়ানো হয় আর যেটা আহ, বিগত বছরের প্রশ্নগুলা থাকে, সেটাই যদি কেউ ভালো করে করে তাহলে সে আর কিছু লাগবে না, ওটাই ভালো করে করতে পারলে হয়। আচ্ছা স্বপ্না, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইটসেলফ একটা হেভি ওয়ার্ক অ্যান্ড ইটস আ জার্নি অফ ট্রেমেন্ডাস প্রেশার। আমরা সবাই প্রেশারের মধ্যে দিয়ে যাই। উই হ্যাভ গন থ্রু মেন্টাল ব্রেকডাউনস, উই হ্যাভ গন থ্রু ডিপ্রেশন। সো তোমার কি এরকম কিছু মনে পড়ে যে তুমি খুব স্ট্রেসড আউট হয়ে গিয়েছিলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার সময়? এবং তুমি যদি স্ট্রেসড আউট হয়েও যাও, হাউ ডিড ইউ ম্যানেজ দ্য স্ট্রেস? ওখান থেকে বের হয়ে এসে হাউ ডিড ইউ মোটিভেট ইউরসেলফ টু স্টাডি? আহ, আসলে প্রেশার অনেক বেশি থাকে এই সময়। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি এইচএসসির পরে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করেছিলাম। এর আগে ওভাবে আমি আমি বায়োলজিটা খুব ভালো করে পড়েছিলাম, কিন্তু যে অন্যান্য সাবজেক্ট সেগুলা ওভাবে পড়া হয় নাই অ্যাডমিশনের জন্য। সেটা আমি এইচএসসির পরেই শুরু করেছিলাম। তো আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে যে আমি মানে মেডিকেল মেডিকেল প্রিপারেশনটা তো কোর, মানে এটা তো মাস্ট। এটার সাথে আমি হচ্ছে যে কিছু বিকল্প প্রিপারেশনও নিতাম, যেরকম আমি একসাথে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটাও সলভ করতাম। যাতে আমি যদি একটা জায়গায় মানে ফুল ফোকাস দিয়ে ফেললে হয় কি, যে ভার্সিটি মানে মেডিকেল ছাড়া অন্য সেক্টরটা বন্ধ হয়ে যায় দরজা। তো সব দরজা খুলে রেখে যদি আমি প্রিপারেশনটা নেই, তাহলে আমার প্রিপারেশনটাও ভালো হবে, আমি একটু স্ট্রেস ম্যানেজমেন্টও করতে পারবো। তাহলে ওই 1 ঘন্টা 15 মিনিটের যে এক্সামটা হয়, সেখানে আমি পুরা মানে ডিটাচড হয়ে যাব না। একদম ব্ল্যাঙ্ক হয়ে গেলে তো আবার যে প্রিপারেশনটা কাজে লাগলো না পরীক্ষার হলে। সো এজন্য আমি হচ্ছে ভার্সিটি প্রিপারেশনটা সাথে সাথে নিতাম, ম্যাথ করতাম সাথে নর্মাল পড়ার পাশাপাশি, মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি। এটা এটা করতাম। আর তাছাড়া আমার আম্মু সবসময় বলতো যে কখনো হতাশ হয়ে যেও না, হতাশ হয়ে গেলে তো আসলে সব কিছু বৃথা হয়ে গেল। এর জন্য আমি সবসময় হচ্ছে যে পজিটিভ থাকার চেষ্টা করতাম। আর প্রেশার তো লাগতোই, সবসময় প্রেশার লাগতো, কিন্তু তাও আমি প্রেশারটাকে ম্যানেজ করার চেষ্টা করতাম। আহ, পরীক্ষার মাঝখানেও প্রেশার ম্যানেজ করার চেষ্টা করেছি, খুব ফোকাস নিয়ে পড়ার চেষ্টা করতাম যাতে প্রেশারের কথা মাথায় না আসে, এভাবে। আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্বপ্না তোমাকে, যে আমরা যত প্রিপারেশন নেই না কেন, আমাদের একটা লাস্টে রিভিশন প্ল্যান থাকে। কেউ লাস্ট 7 ডেজ টার্গেট করে, কেউ লাস্ট 10 ডেজ, কেউ 5 ডেজ। সো এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ এ ডিফারেন্ট প্ল্যান। সো তোমার লাস্ট 7 ডেজ বা লাস্ট 10 ডেজ তোমার কি প্রিপারেশন ছিল? তুমি কত টাইম সিলেবাসটা প্রপারলি রিভাইজ করতে পেরেছিলে, বা কত টাইম অ্যাকচুয়ালি তোমার প্ল্যান ছিল যে আমি এতবার রিভাইজ করবো? আমার টার্গেট ছিল যে কোচিং এ যে পরীক্ষাগুলো হয় ডেইলি, সেটার সাথে যেন আমার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা হয়ে যায়। তারপরে আমি যখন যে উইকলি তারপর ডেইলি এক্সামগুলো পরে যখন মডেল টেস্টে যখন যাব, তখন আমি হচ্ছে আস্তে আস্তে বইটা রিভাইজ করব। মানে মডেল টেস্টের আগে যে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এক্সামগুলো হয়, তখন আমি যতটা সম্ভব হচ্ছে রিভাইজ করার চেষ্টা করব। আর কিছু চ্যাপ্টার যদি বাদ রয়ে যায়, সেটা আমি মডেল টেস্টের সাথে কভার করব। এভাবে আমি আমার একটা রিভিশন প্ল্যান সাজিয়েছিলাম, যাতে সবকিছুই আমার হচ্ছে যে একবার খুব ভালো করে
পড়া হয়ে যায়, যেটা হচ্ছে এইচএসসির সাথে ছিল। আরেকটা হচ্ছে যে অনেক কোয়েশ্চেন সলভ, যেটা হচ্ছে আমি ডেইলি উইকলি এক্সামগুলোর সাথে করতাম। আর তারপরে হচ্ছে যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ওই সময় আমি হচ্ছে যে কমপ্লিটলি বইয়ের দিকে চলে গিয়েছিলাম, বইটা যেন আমার ভালোভাবে পড়া হয়ে যায়। একই সাথে মডেল টেস্টের সময় আমি হচ্ছে যে বই বইয়ের যেসব চ্যাপ্টারগুলো বাকি, তারপর যেগুলো আমার আরো দেখতে হবে, আরো ওগুলোর পিছনে টাইম দিতে হবে, সেটা আমি ওই টাইমে করতাম। এভাবেই আমি হচ্ছে মডেল টেস্টের শেষ হওয়ার সাথে আমার মোটামুটি 2বার বইটা রিভাইজ দেওয়া শেষ। তারপরে আমার হচ্ছে যে হাতে আরো 1 সপ্তাহের মতো টাইম ছিল, যেটা হচ্ছে একদম ফ্রি টাইম। তখন আমি হচ্ছে যে অনুশীলনী যে প্রশ্নগুলো আগে সলভ করেছি, বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো যেগুলো আগে সলভ করেছি, প্রবলেম ছিল গোল দিয়ে রাখতাম, সেগুলো আমি ওই সময় করার চেষ্টা করতাম। ওই সময় হচ্ছে যে রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম, যাতে সেগুলো আমি পরীক্ষা আসলে যেন ভুল না করি। তখনই আমি একটা হচ্ছে মানে বইয়ের যেসব দাগানো লাইনগুলো সেগুলো আরেকবার চোখ বুলানোর চেষ্টা করতাম। এভাবেই আমার মোট 3বার রিভিশন দেওয়া হয়ে গিয়েছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে। আচ্ছা স্বপ্ন, আমাকে একটু বলো, আমরা প্রিপারেশন যতই নিই, যতই রিভাইজ দেই, দ্য মেন থিং ইজ আমাদের হচ্ছে ওই 1 ঘন্টা 15 মিনিটে আমরা যা করবো তার উপরে আমাদের রেজাল্টটা ডিপেন্ড করবে। সো ওই 1 ঘন্টা 15 মিনিট এক্সাম হলে যে সিচুয়েশন, হাউ ডিড ইউ ম্যানেজ ইউর টাইম, হাউ ডিড ইউ ম্যানেজ ইউর স্ট্রেস, আর তুমি কিভাবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করেছিলে, মানে হাউ মেনি টাইমস ডিড ইউ গো থ্রু দ্য কোয়েশ্চেন পেপার। সো কিভাবে অ্যাপ্রোচ করেছিলে, কোন কোয়েশ্চেনগুলো একটু আগে অ্যাপ্রোচ করেছিল, কোনগুলো একটু আগে মার্ক করেছিল, কোনগুলো একটু রেখে দিয়েছিল পরে মার্ক করব। সো তোমার যে ওভারঅল প্ল্যানটা ছিল, অ্যান্ড ওই 1 ঘন্টা 15 মিনিটের ওভারঅল টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদেরকে ওইটা সম্পর্কে একটু বলো। আহ, আসলে কোচিং এ এত পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে যে ওই 1 ঘন্টা 15 মিনিটে যে টাইমটা, সেই টাইমটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটার একটা আইডিয়া হয়ে যায়। আর ওইটার প্ল্যানটা আগে থেকেই সেট করে রাখা ভালো, যে আমার কোয়েশ্চেন অ্যান্সার করার স্পিডটা কেমন হবে, সহজ প্রশ্ন আসলে সহজ প্রশ্ন অ্যান্সার করার স্পিড কেমন হবে, কঠিন আসলে কঠিন অ্যান্সার করার ক্ষেত্রে আমি প্রত্যেকটাতে কি পরিমাণ টাইম দেব, আর কিভাবে স্কিপ করব কোয়েশ্চেন, কোনটা মানে কিরকম কোয়েশ্চেন আসলে সেটা স্কিপ করব, কঠিন আসলে সেটা স্কিপ করব, সহজ আসলে সেটা হচ্ছে যে মানে ফার্স্ট টাইমে সেটা হচ্ছে যেটা মনে হবে সেটাই দাগিয়ে দিব আর কি। মানে সহজ কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয় যে অ্যান্সারটা সাথে সাথেই মাথায় আসে, তখন সেটা নিয়ে যদি বেশি চিন্তা করতে চাই তাহলে অ্যান্সার গুলিয়ে যাবে, এর জন্য ওইটা সাথে সাথেই দাগিয়ে দেওয়াটা ভালো। আর আমার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট রিয়েল টাইম এক্সামে যে জিনিসটা হয়েছিল, প্রশ্ন হাতে পাওয়ার পরে আমি প্রথম 17টা প্রশ্ন একদম মানে যতই প্ল্যানিং করি, রিয়েল টাইম এক্সামে হয় কি যে প্ল্যানিংটা একটু হিজিবিজি হয়ে যায়। প্রথম 16-17টা প্রশ্ন আমার হচ্ছে যে গোল্লা দিয়ে যেতে হয়েছে, আমি একটাও অ্যান্সার করতে পারি নাই ওই সময়, মানে অ্যান্সার করব কি করব না এরকম আর কি, শুরুতেই কনফিউশন। কিন্তু পরে হচ্ছে যে 80 বা 85টা এরকম কোশ্চেন ছিল, সেটা আমার একটাও মানে স্কিপ করা লাগে না, ওইটা আমি সুন্দর স্পিডে আমি দিয়ে যাচ্ছিলাম, কারণ প্রশ্ন এক প্রকার সহজই এসেছিল। তারপরে আমি ফুল কোয়েশ্চেন পেপারটা প্রথম আধা ঘন্টায় একটা হচ্ছে যে রাউন্ড দিয়ে আসাটা খুবই ভালো হয়। মানে ফুল কোয়েশ্চেন 100টা প্রশ্ন যদি আমি প্রথম আধা ঘন্টায় একটা রাউন্ড দিয়ে আসতে পারি, যে কয়টা পারবো সেটা দাগাবো। পরের আবার শুরু থেকে শেষ পর্যন্ত যেটা স্কিপ করে এসেছি সেটার দিকে তাকাবো, যে এটা দিতে পারি কিনা, এটা অ্যান্সার করাটা ঠিক হবে কিনা, এইভাবে যাচাই বাছাই করা আর কি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি সবগুলাই দাগিয়ে এসেছিলাম, কারণ আহ, আমার 50-50 মনে হচ্ছিল বেশিরভাগ প্রশ্নই, যে হয়ে গেলে হয়ে যেতে পারে, এজন্য আমি সবগুলাই দাগিয়ে এসেছিলাম। আহ, তো এরকম ভাবেই আর কি সেট করাটা ভালো, একটা প্ল্যান নিয়ে এক্সাম হলে যাওয়া ভালো, যাতে করে সেই প্ল্যানটা ইউটিলাইজ করতে পারি। ফুল কোশ্চেন পেপারটা প্রথম আধা ঘন্টায় রিভিশন দিয়ে তারপরে কঠিন জিনিসগুলো স্কিপ করা, সহজটা অ্যাপ্রোচ করা, এটাই ভালো হয়। তাহলে আমি সহজগুলো অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারলেই হয় কি যে আমি আসল যে স্কোরটা সেটা অ্যাচিভ করতে পারবো, কারণ সহজ প্রশ্ন ভুল করলে তো আর চলবে না।
তাই না, এর জন্য এভাবে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। আচ্ছা, স্বপ্নাময় দেখতে, দেখতে আমরা একদম লাস্টের দিকেই চলে আসছি বলতে গেলে। সো মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ ইজ যারা এখন ইংলিশ ভার্শনের স্টুডেন্টস তারা অনেক মিসকনসেপশন এ ভোগে এবং দেয়ার ইজ আ মিথ যে ইংলিশ ভার্শন থেকে কেউ ভালো জায়গায় চান্স পায় না। আমরা সবাই জানি। সো যারা ইংলিশ ভার্শন থেকে নেক্সট এক্সামটা নেয়ার চিন্তা ভাবনা করছে, হোয়াট আর ইউর সাজেশন? তুমি কি বলবে তাদেরকে? আর এটা কি অ্যাকচুয়ালি ঠিক যে ইংলিশ কোয়েশ্চেনে এক্সামটা দেয়া উচিত না, বাংলায় দেয়া উচিত? অ্যাজ পিপল আউট দেয়ার তাদের একটা মিসকনসেপশন আছে। সো তাদের উদ্দেশ্যে তোমার কি সাজেশন থাকবে বা তোমার কি বলার থাকবে? আমি বলবো যে কোনো রিউমারে কান না দিতে। আহ, একদম ইংলিশ ভার্সনে আছো তো তুমি ইংলিশে পরীক্ষা দিবা, বাংলায় সুইচ করার কোনোই দরকার নাই, কারণ ম্যাটেরিয়ালস এখন যেরকম অ্যাভেলেবল আছে আর কোয়েশ্চেনেও ভুল দেখা যায় না। কোয়েশ্চেন আমি আমি ইনফ্যাক্ট এতই রিউমার শুনেছি যে আমার এক্সাম হলে ঢুকার আগ পর্যন্ত ভয় ছিল যে কোয়েশ্চেনে ভুল থাকবে কিনা, কিন্তু আমি যখন কোয়েশ্চেনটা হাতে পেলাম, আমি কোচিং এ যেভাবে এক্সাম দিয়েছি আমি সেভাবেই পরীক্ষা দিতে পেরেছি, কোনো ভুল ফেস করতে হয়নি, কোনোটাতে আটকাতে হয় নাই কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। আহ, একজন বাংলা ভার্সনের স্টুডেন্ট যেভাবে পরীক্ষা দিতে পারবে, তুমি যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকো তুমি ইংলিশে ঠিক সেভাবে পরীক্ষা দিতে পারবা, সুইচ করার কোনো দরকার নাই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, থ্যাংক ইউ ফর বিং উইথ আস টুডে। আর আই উইশ ইউ অল দ্য বেস্ট তোমার ফিউচারে যে এত বড় একটা জার্নি এমবিবিএস দেন পোস্ট গ্রাজুয়েশন, এই জার্নিটা খুব সুন্দর হোক, খুব ইজি হোক। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি ভেরি বেস্ট। আজকে এখন তোমার সাথে অনলাইনে দেখা হলো অ্যাজ ইউ আর মেম্বার অফ মেডিকো ফ্যামিলি। আই উইশ আমাদের খুব সামনাসামনি দেখা হবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা তো হবেই। ভালো থাকবে এবং অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ আপু, আপনিও ভালো থাকবেন। ওয়েলকাম। Thank you, Apu. Dear audience, we were listening to Shopna. We were listening to her medical admission test journey. And thank you for being with us today. Thank you for listening to us. Assalamu alaikum. Have a very good day.